আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বে একমাত্র দল নরওয়ে, যাদেরকে ব্রাজিল কখনো হারাতে পারেনি। এই নরওয়ে কতটা শক্তিশালী? তাদের দুর্বলতাই বা কোথায়? জাপানের সাথে ব্রাজিল কোন ভুলটি করেছিল যার জন্য ফার্স্ট হাফে ব্রাজিল কোনো গোল করতে পারেনি? নরওয়ের বিপক্ষে ব্রাজিলকে জিততে হলে অবশ্যই সেই ভুল করা থেকে বিরত থাকতে হবে। ক্যাসেমিরো ও লুকাস পাকেতার জায়গায় একাদশে কারা ঢুকছেন? নেইমারকে নিয়ে কোচ আনচেলত্তির প্ল্যানটা আসলে কি? নরওয়ের ডেঞ্জারাস আর্লিং হ্যালান্ডকে আটকানোর গুরুদায়িত্ব কে নেবেন? ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচে স্কোর কী হতে পারে? এই সব কিছুর উত্তর খুঁজব এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন নরওয়েকে একটু নাড়িয়ে দেখা যাক। নরওয়ে কতটা শক্তিশালী আর কোথায় বা তাদের দুর্বলতা, সেটা লুকিয়ে আছে তাদের খেলার ধরনের মধ্যে। নরওয়ে তাদের রাউন্ড অফ 32 এর ম্যাচে 4-2-1-3 ফরমেশনে খেলেছিল। তবে এটা ছিল তাদের প্রিডিফাইন্ড ফরমেশন। তারা মূলত ফ্লুইড ফরমেশনে খেলে থাকে। প্রিডিফাইন্ড ফরমেশন আর ফ্লুইড ফরমেশন সম্পর্কে জানতে চাইলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নরওয়ে যখন অ্যাটাকে যায় তখন তাদের প্রিডিফাইন্ড ফরমেশন 4-2-1-3 পরিণত হয় 3-4-3 বা 2-4-4 ফ্লুইড ফরমেশনে। তাদের লেফট ব্যাক এবং রাইট ব্যাক অনেকটা উপরে ওঠে দুইজন সেন্টার মিডফিল্ডারের সাথে যুক্ত হয়ে 4 জনের হরিজন্টালি মানব দেয়াল তৈরি করে। আর অ্যাটাকিং মিডফিল্ডারও কিছুটা উপরে উঠে আসে ফাইনাল থার্ডে 4 জনের হরিজন্টাল লাইন তৈরি করে। আইভরি কোস্টের বিপক্ষে তারা ঠিক এমনভাবেই অ্যাটাকগুলো সাজিয়েছিল। 2-4-4 ফরমেশনের অ্যাটাকগুলো প্রতিপক্ষ দলের জন্য খুবই বিপজ্জনক হয়ে থাকে। আবার তারা যখন পজিশন হারিয়ে ডিফেন্সিভ মোডে চলে যায় তখন তারা 4-5-1 বা 5-4-1 ফরমেশনের দুর্ভেদ্য কম্প্যাক্ট লো ব্লক গঠন করে ফেলে, যেখানে 2 উইঙ্গার আর অ্যাটাকিং মিডফিল্ডার খানিকটা নিচে নেমে হরিজন্টালি 5 জনের মানব দেয়াল তৈরি করে। নরওয়ের প্লেয়াররা যখন 4-5-1 বা 5-4-1 এর কম্প্যাক্ট ব্লক গঠন করে ফেলে তখন প্রতিপক্ষের জন্য গোল করা অনেকটা কঠিন হয়ে পড়ে। জাপানের বিপক্ষে ব্রাজিল ফার্স্ট হাফে এই সমস্যায় পড়েছিল। এখন ব্রাজিল কেন ফার্স্ট হাফে জাপানের বিরুদ্ধে গোল করতে পারল না? তাদের ভুলটা আসলে কোথায় ছিল? নরওয়ে বা জাপানের মতো প্রতিপক্ষরা যখন 4-5-1 বা 5-4-1 এর কম্প্যাক্ট ব্লক গঠন করে তখন আপনার 2 উইঙ্গারকে একেবারে সাইড লাইনের কাছাকাছি অবস্থান করতে হবে। উইঙ্গারদের মার্কিং করতে লেফট ব্যাক আর রাইট ব্যাক দুই দিকে চলে আসলে 5 জনে মানব ওয়াল 3 জনে পরিণত হয়। তখন একের পর এক ক্রস থেকে বা সেন্টারে ফাঁকা জায়গা কাজে লাগিয়ে গোল আদায় করা সহজ হয়। জাপানের 5-4-1 কম্প্যাক্ট ব্লকের বিপরীতে ফার্স্ট হাফে ব্রাজিল এই ভুলটাই করেছিল। ভিনিসিয়াস জুনিয়র উইং ছেড়ে অনেকটা সেন্ট্রালে খেলেছিলেন ফার্স্ট হাফে, ফলে জাপানের ডিফেন্ডাররা অনায়াসেই ভিনিকে নিউট্রালাইজ করে দিচ্ছিল। সেকেন্ড হাফে কোচ কার্লো আনচেলত্তি তার উইঙ্গারদেরকে ওয়াইডে নিয়ে গেলে সেন্ট্রালে তৈরি হওয়া ফাঁকা জায়গা কাজে লাগিয়ে গোল আদায় করে ব্রাজিল। নরওয়ের বিপক্ষেও ব্রাজিলকে শুরু থেকে তার উইঙ্গারদেরকে ওয়াইডে খেলতে হবে, সাইড লাইন ধরে খেলতে হবে, যাতে তাদের মার্কিং করতে গিয়ে নরওয়ের কম্প্যাক্ট ব্লকে ফাঁকা তৈরি হয়, এবং একই সাথে প্রচুর ক্রস করতে হবে। তাহলেই নরওয়ে 4-5-1 এর কম্প্যাক্ট ব্লক গঠন করলেও সেটাকে ভেঙে গোল আদায় করা সহজ হবে। তাই ব্রাজিলের 2 উইঙ্গারদের মধ্যে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র আর রাইট উইংয়ে রায়ানের উপর ব্রাজিলের হার বা জিতের অনেকটাই নির্ভর করবে। এবার আসা যাক ক্যাসেমিরো এবং লুকাস পাকেতার জায়গায়
একাদশে কারা সুযোগ পাচ্ছেন। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট করে জানাবেন এবং খেলা নিয়ে এরকম আরও অ্যানালিটিক্যাল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ডিক্রিপ্টেড স্পোর্টসে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা ক্যাসেমিরোর পরিবর্তে আরেকজন সেন্ট্রাল মিডফিল্ডার ফ্যাবিনিয়োর সুযোগ পাচ্ছেন শুরুর একাদশে। আর লুকাস পাকেতা যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডার, তাই তার জায়গায় এন্ড্রিক বা লুইস হেনরিক শুরুর একাদশে থাকতে পারেন। অন্যদিকে নেইমারকে নিয়ে কোচ কার্লো আনচেলত্তির প্ল্যান কিছুটা ভিন্ন। নরওয়ে যদি সাকসেসফুলি তাদের 4-5-1 বা 5-4-1 কম্প্যাক্ট ব্লক গঠন করে প্রথম 60 মিনিট পর্যন্ত ব্রাজিলকে ডেডলক করে আটকে রাখতে পারে, তবে সেকেন্ড হাফে নেইমার হবেন ডেডলক আনলকার। কার্লো আনচেলত্তি মূলত নেইমারকে সেকেন্ড হাফে তার ট্যাকটিক্যাল উইপন হিসেবে খেলাবেন। সেকেন্ড হাফের শেষের দিকে যখন নরওয়ের প্লেয়াররা একটু টায়ার্ড হয়ে যাবেন, তখন নেইমার টাইট স্পেসে বল হোল্ড করে ভিতরে ঢুকতে থাকবেন। তাকে আটকাতে নরওয়ের প্লেয়াররা যদি ডেঞ্জারাস জোনে ফাউল করে বসে, তবে সেট পিস এমনকি পেনাল্টির সুযোগ আনলক হয়ে যেতে পারে। এছাড়া খেলা যদি 90 মিনিট থেকে এক্সট্রা টাইমে চলে যায় এবং সেখান থেকেও যদি পেনাল্টিতে চলে যায়, তবে খুব সম্ভবত নেইমার ব্রাজিলের পক্ষ থেকে প্রথম পেনাল্টি কিকটা নিতে চলেছেন। আর্লিং হালান্ড একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে এরিয়াল শটগুলোতে হালান্ডের উচ্চতা তাকে বাড়তি সুবিধা দিয়ে থাকে। তাকে আটকানোর দায়িত্ব থাকবেন ব্রাজিলের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস, আর তাকে সাপোর্ট দিবেন মার্কিনিওস। ব্রাজিল এখনও পর্যন্ত নরওয়ের বিপক্ষে জয় পায়নি বলে যারা চিন্তিত, তারা এবার একটু স্বস্তির নিঃশ্বাস নিন। কেননা ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচে আমার স্কোরলাইন প্রেডিকশন হলো ব্রাজিল 3 নরওয়ে 1। নরওয়েকে সামনে পেয়েই যদি ব্রাজিলকে ভয় পেতে হয়, তবে তাদের হেক্সা পূরণ কিভাবে হবে? ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হলে তাদেরকে চ্যাম্পিয়নের মতো খেলতে হবে। আপনার কি মনে হয়, ব্রাজিল কি এই ম্যাচ জিততে পারবে? ঠেকিয়ে দিতে পারবে হালান্ডকে এবং জয় ছিনিয়ে নিতে পারবে নরওয়ের বিপক্ষে? কমেন্ট করে জানাতে পারেন।